বামপন্থায় আমি ওই গাছে জল দেয়া প্রসঙ্গে বলবো, রাজনীতির কথায় যদি আসি, যে এই মুহূর্তে তো জলের অভাব নেই, ডেডিকেটেড কর্মী সমর্থক তারও অভাব নেই, কিন্তু বামপন্থীদের গাছটা আর বড় হচ্ছে না কেন, স্কোর হচ্ছে না কেন, কেন বিধানসভায় বা লোকসভায় শূন্যতে বামপন্থীরা আটকে গেলেন? আপনার কি মনে হয়? না হয় বারান্তরে বলা যাবে, এখনই এই ব্যাপারেতে চূড়ান্ত মন্তব্যে যাওয়া ঠিক না। হ্যাঁ, শূন্য সবসময় শূন্য থাকে না। এই যে সামনের বিধানসভা, এটায় কি আপনারা আশা করছেন যে কয়েকটা আসন বাড়বে, তুলনামূলকভাবে ফল ভালো হবে? শূন্য থাকবে না এটা বলতে পারি, শূন্য থাকবে না এটা বলতে পারি। কোথাও কি মেরুকরণের সমস্যা হচ্ছে, মানে একটা বাইনারি তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে বামপন্থীদের কাছে অন্য ভাবনার কাছে, শুধু বামপন্থী কেন বলবো, কংগ্রেসের কাছেও সেই ভোট ব্যাঙ্কও ক্রমশ ক্ষয়িষ্ণু ভোট ব্যাংকের চেহারা নিচ্ছে? সেটা খানিকটা প্ল্যান করে, যুক্তি পরামর্শ করে, এটা বললে ওটা, ওটা বললে এটা, এইভাবে একটা সাইকি তৈরি করার চেষ্টা করেছে, যেন আছেই দুই পক্ষ, দুই ফুলের পক্ষ, এক ফুলের পক্ষ। এটা খুব ক্যালকুলেটেড ফর্মে এটা শুরু করেছে আমাদের দেশে এবং রাজ্যে। যেরকম উড়িষ্যায়, সেখানেতে একটা নীরবে নিভিতে লোকজন আগে থেকে ফিক্স আপ করে নিয়ে চলে আসলো এক ফুল, খুব প্ল্যান করেই করেছিল, যেটাকে এই রাজ্যের ক্ষেত্রে আপনারা সেটিং বলছেন। হ্যাঁ, বটেই তো, বটেই। এটা না হলে এটা হয় নাকি? কখনো কখনো হয় না, কিছু এগোচ্ছে কখনো। এই যে ইডি 2020 সাল থেকে আজ পর্যন্ত কি হয়েছে? 20 সালের কেসটাই তো নিয়ে এখনো চলছে। তা কত বছর লাগে? সেটিং থাকলে তো মুশকিলে পড়ে সেই লোকগুলো যারা নাকি কাজগুলো করে, তারা মুশকিলে পড়ে যায়। কিন্তু বিমানদা, সেটিং থাকলে তাহলে নির্বাচনের আগে এসে সেই সেটিং কি ভেঙে যায়? তা নির্বাচনের আগে এসে যে তদন্তগুলোর গতি বাড়ছে, এখানে তাহলে আপনার কি বিশ্লেষণ? যদি সেটিং থাকতো এখনো ঘুমিয়ে থাকতো? না না, এটা না হলে পর তো সেটিং আছে বোঝা যাবে কি করে? আবার নির্বাচনের সময় তো উভয়ের বিরুদ্ধে মক ফাইট বলছেন, মক ফাইট। এটা প্রি প্ল্যান, একদম প্রি প্ল্যান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরএসএসের পক্ষ থেকে বিজেপি কিভাবে কাজ করতে হবে সেভাবে মন্তব্য করছে, আরএসএসের পক্ষ থেকে তৃণমূল কিভাবে কাজ করতে হবে তো বলছে না। কেন বলছে না? ধরা পড়ে যাবে। কারণ তৃণমূল দলটা তো গড়ে উঠেছে আরএসএস এর পরিকল্পনায়। The decision was taken in 1996 to form a new party under the leadership of মমতা ব্যানার্জি। কিন্তু 96-এ সিদ্ধান্ত করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, কংগ্রেস পার্টিকে ভেঙে দুটো পার্টি করা হবে। আবার বিজেপি বলছে আপনাদের সঙ্গে সেটিং, এবং উদাহরণ দিচ্ছে সেই বৈঠকের কথা যে বৈঠকে আপনি উপস্থিত ছিলেন। নবান্নে আপনারা একটা বৈঠকে গেছিলেন, সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ফিশ ফ্রাই খাইয়েছিল। এই কি সত্যি আপনি ফিশ ফ্রাই খেয়েছিলেন? না না, ভদ্রতা করার জন্য তো চা দিলে পর, চা যারা প্রেমী তারা তো চা খাবেই। আগের বার চা খেলেও, একবার চা খেয়ে ঢুকলেও সে আরেকবার চা খাবে। কাজেই ভদ্রতার ব্যাপার তো ওটা। না, ফিশ ফ্রাই খেয়েছিলেন আপনারা? ফিশ ফ্রাইয়ের সঙ্গে বোঝাপড়ার কি সম্পর্ক? আমরা ডেলিগেশন গিয়েছিলাম দাবি জানাতে, দাবি জানিয়ে এসছি, এবং চা খাওয়ার রাজনৈতিক সৌজন্য। হ্যাঁ, সৌজন্য। এই সাক্ষাৎকারে এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, যে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে, দলের কারুর দুর্নীতি বরদাস্ত করা হবে না, তিনি পার্টির যত বড় মাপের নেতাই হন না কেন। এর আগেও দল থেকে বহু লোককে ইতিমধ্যেই বের করে দেওয়া হয়েছে, আমাদের সাফাই অভিযান চলবে। আমি বলছি, কোথাও কি মানে দুর্নীতি সেই সময়ও ইস্যু ছিল না? তো এই তো মানে পার্টিতে একেবারে স্পষ্ট আপনি একটা বার্তা দিলেন যে দুর্নীতি করলে যে মাপের নেতাই হন না কেন বের করে দেওয়া হবে। তার মানে এটা তো সেই মুহূর্তে আপনার সাক্ষাৎকারে এসছে, মানে একটা ইস্যু ছিল। মানে তখন আমাদের পার্টিতে পার্টি করছে
লোকাল কমিটি মেম্বার, এমনকি লোকাল কমিটির সেক্রেটারি হয়ে গেছিল, এরকম একজন ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু ডেভেলপিংয়ে কাজ করছে, প্রমোটিং করছে। তখন আমরা আলোচনা করে সিদ্ধান্ত করলাম কোনো পার্টির কোনো স্তরের কর্মকর্তা এবং কর্মকর্তা সংস্থার সদস্য কেউ প্রমোটিং ব্যবসা করতে পারবে না। সেটা করার পর কিন্তু আবার ওটাকে বিচ্ছিন্ন করা গেছে। অর্থাৎ পার্টি কমিটির সদস্য হয়েছি বলেই আমাকে পয়সা কামানোর জন্য সহজ পথ বেছে নিতে হবে এবং ডেভেলপিং করতে হবে। কেউ ডেভেলপিং করো, আপত্তি কেউ করবে না, আমরা বাধা দেবো না, যাও ডেভেলপিং করো, বাট ডোন্ট ডু পার্টি। আমি একটা ব্যক্তিগত প্রশ্নে আসি, আপনার ব্যাংক ব্যালেন্স কত? মানে আপনি তো, আমি বলেছি যে যদি আত্মজীবনীর দুটো ভাগ হয়, প্রথম ভাগে আপনার আত্মজীবনীতে বিমান বসুর নাম হতে পারে সেই আত্মজীবনীর যে রান্নাঘরে 13টা বছর। তার কারণ কার্যত পার্টির একটা রান্নাঘরে উনি, সালটা ভুল হলে বিমান আমায় ধরিয়ে দেবেন, 1971 থেকে 84 অবধি ছিলেন। আর তারপরে প্রমোদ দাশগুপ্তর যে মেস, সেখানে উনি ওই 1984 সাল থেকে 2000 সাল অবধি ছিলেন। তারপরে এই যে বাড়িতে আমরা বসে আছি, এই আলিমুদ্দিন স্ট্রিটের ছাদের ঘর। মানে যদি বাকি জীবনের আত্মজীবনী সুনীলদার মতো অর্ধেক জীবন ধরনের কিছু বিমান বসু লেখেন, তার নাম হতে পারে অর্ধেক জীবন ছাদের ঘরে, তাই তো? তো আপনার ব্যাংক ব্যালেন্স কত? মানে ছাদের ঘরে থাকি না, আমি তিনতলার একটা ঘরে। হ্যাঁ, কার্যত তাই আর কি। আমি বলছি যে আজকে যখন দেখেন যে নেতাদের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা বেরোচ্ছে নগদ, 11 কিলো সোনা বেরোচ্ছে, তখন নিজের ব্যাংক ব্যালেন্সটা পাশে রাখতে কিরকম অনুভূতি হয়? আমার তো ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম ব্যাংক ব্যালেন্স, ইন রিয়েল টার্মস, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। বলেন কি? আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমার নিজের দাদা কোনো এক বছর ও খুব স্বপ্ন দেখতো, আমি জানি সেটা, ও হয়তো স্বপ্ন দেখেছে আমাকে কিছু টাকা দেওয়া দরকার। হি ওয়াজ ওয়েল অফ, ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী। তা ও বাইরে থাকতো, তোর ব্যাংক অ্যাকাউন্টটা দে, আমি কিছু টাকা পাঠাবো। বললাম যে হঠাৎ টাকা পাঠানোর কথা ভাবছিস কেন? বলে না, আমি বন্ড স্থির করেছি। তা আমরা পার্টিকে টাকা দেয় না, পার্টিকে টাকা দেবে না, পার্টিকে টাকা দে, পার্টির অ্যাকাউন্টে আমি দিচ্ছি, পার্টিকে টাকা দিয়ে দে, পার্টিকে দেবে না। এখন আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, থাকলেও তোর টাকা আমি নিতাম না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।